আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮, আহত ৭৭। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতার হবে, মামদানি। ইউক্রেনের রুশ হামলায় নিহত ২৫। গাজায় ৩,০০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইউ। ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর। দিল্লি বিস্ফোরণে ধরপাকড় ও হয়রানির শিকার সাধারণ কাশ্মীরিরা। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮, আহত ৭৭। গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাস থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলছে। এর মাঝেই সেখানে কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এর মধ্যে এটি অন্যতম বড় হামলা। স্থানীয় চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার জানায়, ইসরায়েলি বোমাবর্ষণে প্রাথমিকভাবে অন্তত ৭৭ জন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা নগরী থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, ৩টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকাটিও রয়েছে। জায়গাটি খান ইউনিসের পাশেই। গাজা নগরের পূর্বাঞ্চলের সুজেয়া এলাকার একটি জংশনে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর উপর হামলা হয়েছে। এর মধ্যে জেইতুন এলাকায় একটি ভবনে হামলায় একটি পুরো পরিবার সহ অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হানি মাহমুদ বলেন, মা-বাবা ও তাদের ৩ সন্তানের সবাই ভবনটির ভেতরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি জানান, নতুন করে এত বড় পরিসরে ইসরায়েলি হামলার পর ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে গতকালের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা জুড়ে হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলে খান ইউনিসে ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালানোর ঘটনার জবাব দিতেই এসব হামলা চালানো হয়। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতার হবে, মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে মামদানি এ ঘোষণা দিয়েছেন। এমত সময় মামদানি এ মন্তব্য করলেন যখন ইসরায়েল সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎকারের পর এবিসি 7-এর সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন মামদানি। এই সময় তিনি নিউ ইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সালে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের ওপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র বলেন, আমি বারবার বলেছি যে আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা, আর তার মানে হল আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা, সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য। ইউক্রেনের রুশ হামলায় নিহত ২৫। ইউক্রেনের পশ্চিমাঞ্চলী শহর টার্নোপিলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। হামলায় ২টি বহুতল বার্ষিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় উদ্ধার কর্মকর্তারা। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম ইউক্রেনে রাশিয়ার চালানো প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় আরও ৭৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জন শিশু। টার্নোপিল ছাড়াও লোভিভ এবং ইভানো ফ্রাঙ্কিভস্ক নামের আরও ২টি পশ্চিমাঞ্চলে আঘাত হানা হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর খার্কিভের ৩টি জেলায় ড্রোন হামলায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। অনলাইনে প্রকাশিত ছবিতে ভবন ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার কারণে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, রাশিয়ার ৪৭০টিরও বেশি ড্রোন ও ৪৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি সতর্ক করেছেন যে টার্নোপিলে ধ্বংসস্তূপের নিচে মানুষ
আটকে থাকতে পারে। জেলেন্সকি শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুটি ফ্ল্যাট ব্লকের মধ্যে একটি পুরোপুরি ধসে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো বলেছেন, ভবনটির তৃতীয় তলা থেকে নবম তলা পর্যন্ত ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায় এবং ছোট ছোট আগুন জ্বলছিল। হামলার কয়েক ঘণ্টা পরেও উদ্ধার কর্মকর্তারা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন। টার্নোপিলের আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প চার্চের পিছনে দূরে বড় আকারের ধোঁয়া উঠতে দেখা যায়। পুরো শহর জুড়ে বাজতে থাকে সাইরেন। গাজায় ৩,০০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৩,০০০ ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বুধবার ইইউর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বর্তমান যুদ্ধবিরতি টিকলে একটি গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনীর মাধ্যমে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজন হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে শক্তিশালী করে মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এদিকে গত ১০ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বহাল রয়েছে। গাজায় গত ২ বছরের যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থনকারী দেশ এবং ফিলিস্তিনিদের ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে ইইউ পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে। তবে এই অঞ্চলে একটি ভূমিকা নিতে আগ্রহী ইইউ তারা ফিলিস্তিনি ভূখণ্ডের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে গাজার পুলিশকে প্রশিক্ষণের প্রস্তাব দেবে। গাজার প্রায় ৭,০০০ পুলিশ এখনও পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেতনভুক্ত। অনেকেই অবসর গ্রহণ করেছেন অথবা কাজ করতে অক্ষম। তবে প্রায় ৩,০০০ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ওই কর্মকর্তা জানান, প্রশিক্ষণটি গাজা উপত্যকার বাইরে সম্পন্ন হবে। ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর। আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিচালনা বোর্ডে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রে জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানকে অবশ্যই জাতিসংঘের পরমাণু সংস্থাকে পূর্ণ সহযোগিতা করতে হবে। বুধবার এপিএফ এর হাতে এ খসড়ার কপি পাওয়া গেছে। ভিয়েনা থেকে এপিএফ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও জাতিসংঘের পরমাণু সংস্থার মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। যুদ্ধের পর থেকে পরিদর্শকরা ফোর্দো ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাননি, তবে তারা অন্যান্য স্থানে যেতে পেরেছেন। খসড়া প্রস্তাবটি এই সপ্তাহে আইএইএ পরিচালনা বোর্ডের বৈঠকে ভোটের জন্য পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে জোর দেওয়া হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা অবশ্যই মেনে চলতে হবে। এতে আরও আহ্বান জানানো হয়েছে, ইরান সংস্থার অনুরোধ অনুযায়ী প্রবেশাধিকার প্রদান করতে হবে। গত সপ্তাহে আইএইএ ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করতে দেওয়ার আহ্বান জানায়। প্রস্তাবে বলা হয়, গত ৫ মাসে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে আইএইএ-কে চাওয়া তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। দিল্লি বিস্ফোরণ, ধরপাকড়, হয়রানির শিকার সাধারণ কাশ্মীরিরা। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণে পর সারা ভারতে কাশ্মীরি শিক্ষার্থী ও পেশাজীবীরা পড়েছেন চরম বিপাকে। সন্দেহভাজন হিসেবে তাদের নানা রকম হয়রানি করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ জানায়, অভিযুক্ত আততায়ী হিসেবে শনাক্ত করা হয়েছে কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা ২৯ বছর বয়সী চিকিৎসক উমর উন-নাবিকে। কর্তৃপক্ষ হোয়াইট কলার টেরর মডিউলের যোগসূত্রের দাবি করে একাধিক ছাত্র, চিকিৎসক ও পেশাজীবীর বাড়িতে অভিযান চালায়। এসব অভিযানের মধ্যে কিছু জায়গায় বাড়িঘর ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনাও সামনে এসেছে। দিল্লিতে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রকাশ্য হয়রানির ঘটনা খুব বেশি না হলেও সার্বিক পরিবেশে ভয়, সন্দেহ ও এক ধরনের নিঃশব্দ চাপ স্পষ্ট। অনেকেই জানান, সাধারণ কথোপকথন এখন প্রায়ই রাজনৈতিক বা নিরাপত্তা প্রসঙ্গে গিয়ে ঠেকে, যেন তাদের পরিচয়ই হয়ে উঠেছে সন্দেহের বিষয়। অভিযানের প্রভাবে কয়েকটি পরিবার চরম মানসিক চাপে পড়েছে। এক কাশ্মীরি ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবারের অভিযোগ।